বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে একটি বাক্য পোস্ট করা হয়। বাক্যটি ছিল ধরশালারে। পরে জেনজিস বিডি নামের একটি পেজে জানায় রাত ৮টায় এ নিয়ে বিস্তারিত আসবে। সেখানে দেখা যায় ধরশালারে এক ধরনের গেমটিতে দেখা যায় এটি একটি রাজনৈতিক আবহের সঙ্গে এন্ডলেস রানার গেম। গেমটির মূল আকর্ষণ হলো রোমাঞ্চকর ধাওয়ার মুহূর্ত। একজন দুর্নীতি করা ব্যক্তিকে ধাওয়া দিচ্ছে এবং সেখানে ঘুষ দিলে ওই দুর্নীতিবাজ ব্যক্তিকে ধরে ফেলা হচ্ছে। তবে সন্ধ্যা থেকে হঠাৎ করেই সবার মাঝে এ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একযোগে ধরশালারে লিখে পোস্ট করেছেন অনেকেই। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের এমন পোস্ট দিতে বেশি দেখা যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ দিকে ধরশালারে ক্যাপশনে দেওয়া ফেসবুক পোস্টটি ব্যাপক ভাইরাল হয়। কয়েক মিনিটের মধ্যেই এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা জল্পনার কল্পনার জন্ম দেয়। কারো মতে এসব পোস্ট কাউকে ধরার ইঙ্গিত দেওয়া হয়েছে, আবার কেউ কেউ বিষয়টিকে নিছক কৌতূহল বা হাস্যরস হিসেবেও দেখছেন। তবে শিবিরের নেতাকর্মীদের ধারাবাহিক ও সমন্বিতভাবে একই বার্তা পোস্ট করায় বিষয়টি নিছক বা কাকতালীয় নয় বলে সূত্র জানিয়েছে। শিবির রাষ্ট্রীয় পর্যায়ে কোনো প্রভাবশালী কর্মকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বা মুখোশ উন্মোচনমূলক তথ্য প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। তবে ঠিক কাকে বা বিষয়ে ধরার কথা বলা হচ্ছে বিষয়ে এখনো সুস্পষ্ট কিছু জানানো হয়নি। হঠাৎ করে এমন সমন্বিত অনলাইন তৎপরতায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আপনি নারী জাতকে ছোট করতে পারেন না, আপনি নারী জাতকে ছোট করতে পারেন না। বাংলাদেশের অর্ধেক মহিলা নারী, আপনি সেখানে নারী জাতকে আপনি আমার মায়ের কথা আপনি এইভাবে নির্যাতন করতে পারেন না। আপনি নারী জাতকে ছোট করতে চ্যানেল 24 এর নিউজ। জামাতের কেউ ভোট দিলে কেন্দ্রে আসলে দিনের বেলাতেই তাদের রক কাটব। বিএনপি ভোটারদের টাকা বিতরণ এবং বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহ ৬ নেতার কারাদণ্ড। তরুণ ভোটারদের সঙ্গে চায়ের আড্ডায় জাইমা রহমান। এখানে বিএনপির কেউ একজন লিখেছে, যদি আপনারা ধানের শীষে ভোট না দেন তাহলে ধরে নেব আপনারা পতিতা হয়ে গেছে। বেশ সুন্দর কথা। শফিকুর রহমান সাহেবের কথিত এক্স হ্যান্ডল পোস্টকে ঘিরে দেশব্যাপী যখন জল্পনা এখনো তুঙ্গে, ঠিক সেই মুহূর্তেই জামায়াতের আরেক হাই প্রোফাইল নেতা ঢাকা ১৭ আসনের খালেদুজ্জামান, জামায়াত থেকে ক্যান্ডিডেট, সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি আরেকটি বড় রকমের ব্লান্ডার ঘটিয়ে ফেললেন, বড় ভুল। যদিও আল জাজিরার সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি অন্যরকম একটি মন্তব্য করেছিলেন, সেইটি অপমানজনক মন্তব্য বলা যাবে না, ধর্মবিশ্বাসীদের কাছে সেটা ঠিক আছে। তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার সেই মন্তব্য হয়তো ঠিক আছে, অন্যভাবে এটি নিয়ে তর্ক বিতর্ক আলোচনা থাকতে পারে। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না। বাট তার পোস্ট ঘিরে যেসব কথাবার্তা চলছে বা পোস্টে যেই কথা, যে বক্তব্য তার নামে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটি আমার কাছে মনে হয়নি যে জামায়াত আমির এটি বলতে পারেন। পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি অনলাইনে এবং অফলাইনে তৈরি হচ্ছে। আমাদের প্রত্যাশা এই উত্তপ্ত পরিস্থিতি অনলাইনে অটুট থাকুক, কিন্তু এটা যেন কোনোভাবেই মাঠে না গড়ায়। কিন্তু আমরা গত সপ্তাহে দেখলাম
শেরপুরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষে জামাতের নেতা খুন হলো, ভয়াবহ নৃশংসতার সঙ্গে তাকে হত্যা করা হলো, যেটা 28 অক্টোবরের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। এখন দেখুন, এই নির্বাচনটি সুষ্ঠু অবাধ করবার জন্য দুপক্ষকেই সহনশীল আচরণ করতে হবে। এক পক্ষ আরেক পক্ষকে যদি বাদ দিতে চায় তাহলে এই নির্বাচন সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য হবে না, বরং 16 বছরের ফ্যাসিবাদেরই পুনরাবৃত্তি ঘটবে। আচ্ছা, একটা সহজ কথা বলি, যদি 24-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থান না হতো তাহলে আজকে 26-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়া কি সম্ভব ছিল? তখন তো আওয়ামী লীগের সরকারটি 1 বছর পূর্ণ করত। জামাতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানের সেনাবাহিনীর সঙ্গে তর্ক বিতর্কের এমন তুমুল কথার বাক্যবান আমরা দেখতে পাচ্ছি। আমাদের জায়গা স্যার আমরা কিছু বলি নাই স্যার আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই নাই স্যার ঠিক আছে স্যার আবার এদের দরকারটা কি তাহলে ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন কোন দলের স্যার? জামাত ইসলামী। জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গানে না না আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন পথ তারিখ জিয়ার জন্য। আপনি তো একদম- আমরা কেন চাইতে পারবো না? আমাদের তো সরকার স্যার অনুমতি এটা দিয়েছে। আমাকে বলে তো ইয়ে হবে না আমরা স্যার। অফিসের সঙ্গে কথা বলবো। যে স্যার এটা স্যার আপনি এই হিসেবে আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ আপনি টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার স্যার, আমি আপনাদের তো যাওয়ার নিষেধ করি না, স্যার। হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন সরাসরি ডিসক্রিমিনেশন করছেন আপনি, ঠিক আছে? একেবারে সরাসরি। আমি পরিবেশ সেনা প্রধানের সঙ্গে কথা বলবো। আপনি না কার স্যার সাথে কথা বলতেন? আপনি এখানে দায়িত্বে। বলতে পারেন স্যার, হ্যাঁ, সমস্যা আপনি নেই। কথা বলেন কেন? তো আমার গাড়ি আটকে রাখবেন কেন আপনি? আমি তো স্যার আপনাকে না না আপনি তো আটকে রাখছেন। আমি তো স্যার আপনাকে যাইতে দিলাম স্যার, আমি তো আপনাকে ইয়ে করি। আপনারা আমাকে একটু সহযোগিতা কিছু করবেন। অফিসাররা আমার টোটালি সেনাবাহিনী এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থে। স্যার একটু স্যার একটু স্যার ব্যক্তি স্বার্থে করতেছেন, ব্যক্তি স্বার্থে সরকারকে এই প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন। স্যার, একটু আমাকে সময় দেন স্যার। সময় দেন। এটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন করে সারা দেশে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য দেশটা বিশৃঙ্খলা হচ্ছে। পুরো দেশটাই বিশৃঙ্খলা করতেছেন আপনারা। এমন স্যার আসসালামু আলাইকুম স্যার, কপাল নিজাম সালিনান থেকে স্যার। স্যার ওই যে সালিনানে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়েট যে বাইর হবে জামাত পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার, আমি অ্যালাউ করলাম স্যার। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার, আমি এদিকে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালিদুজ্জামান বলেন স্যার ওই যে বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 আসনের স্যার অন্যতম ওইটাই উনাকে candidate। বললাম স্যার, উনি আমার সাথে আমার সঙ্গে কথা বলে দেন। আচ্ছা স্যার একটু কথা হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান, ঢাকা 17 আসনের জামাত ইসলামী। না কিন্তু আপনারা তো তারেক জিয়া জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। নো 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 নো, কেন নয়? আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5ই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন, আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই। আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই। রয়েছে স্যার, বডি ক্যামেরা অন আছে স্যার। আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিচ্ছে গানম্যান, আবার আপনি আমাকে যাইতে দেবেন না কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে, খুবই পরিকল্পিতভাবে। স্যার বলছি স্যার 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 আমরা এটা নির্বাচন কমিশনকেও জানাতে।
স্যার, আসসালামু আলাইকুম, ভিডিও করো, স্যার। আমাদের গাড়িতে আটকেছে, তোমরা ভিডিও করো, এটা ভিডিও করো যে আমাদের গাড়িটা এখানে স্যার সরি দেখছে না। স্যার, এখানে ক্যান্টনমেন্টে ভিডিও করা যাবে না কেন স্যার। আপনারা তো ভিডিও করছেন কেন? আমরা তো কেন এই অধিকার আছে, বিচারিতা স্যার। কেন আপনার করবেন? এটা- আপনারা আপনার এটা- আপনারা দেশটাকে আপনার যে পরিকল্পিতভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বাবা? স্যার, বুঝতে অনেক পারছি, মানুষ স্যার। রক্ত আমি দিয়েছে, আপনার কথা বুঝতে অনেক পারছি, মানুষ স্যার। রক্ত দিয়েছে, আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তে। দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে এভাবে রক্ষা স্যার করছে। আমি তো আপনাকে আপনারা যাইতে নিষেধ করি না স্যার। হ্যাঁ। আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ, এটা স্যার, তাহলে এটা আমাদের আপনাকে গানম্যান কেন দিচ্ছে? ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি পার আপনাকে হয়ে যাবো বলছি, আমরা তো পার হয়ে যাবো, স্যার। এটা ঠিক আছে, আমরা তো পার হয়ে যাবো। আমার কথা ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার এই দায়ভারটা ক্যান্টনমেন্ট নেবে। আমার এরপরে কে দেখবে? এরপর স্যার আপনি ওই ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে স্যার আপনার গানম্যান থাকবে স্যার। যে আমার এখান থেকে গানমানের ভিতরে আমি থাকবে না, তখন আপনার দল দিয়ে পিটাইবেন আর আপনারা অন্য দল দিয়ে পিটাই আপনাদের দেখবেন, স্যার আপনি মজা দেখবেন। ক্যান্টনমেন্টের ভিতরে তারেক জিয়ার সঙ্গে তো আপনারা হাজার হাজার স্যার। রক্ত নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? স্যার এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না। কেন পারবেন না? আপনার যদি সেখানে তো আপনি যদি কোনো আপনাদেরকে তো- সমস্যা, আপনারা তো প্রশাসনের লোক, আপনাদেরকে জবাব স্যার দিতে বুঝতে পারতে হবে। আপনার আমাদের যদি কোনো থাকে, আপনার যদি কোনো কমপ্লেন থাকে, আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন, হ্যাঁ, আমরা ওনার আপনি সাথে কথা বলেন স্যার। আমি তো আপনার ওই না, না, ইয়াটা এটা দিতে পারবো না জবাব বলো না, আমরা পারবো না, এটা অসহায়ত্ব প্রকাশ কেন স্যার। করবেন? এটা তো আমার আপনারা যেটা কেন নিয়ম স্যার, রুলস দেওয়া হয়েছে স্যার। আপনারা পরিকল্পিতভাবে দ্বিচারিতা কেন করবেন? স্যার। এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার। আমি তো এই পাল্টাপাল্টি বক্তব্য উত্তপ্ত ভোটের মাঠ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যৌথ বাহিনী ঘোড়া। গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা জামায়াত প্রার্থীর, বাধা দেওয়ায় সেনাবাহিনীর সঙ্গে বাগবিতণ্ডা, ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ। এবার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সঙ্গে পাল্লা দিয়ে চালাচ্ছেন ভোটের প্রচারণা। গভীর রাতে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস পুলিশের। আগুন দিয়েও কেউ থামাতে পারবেন না, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহ। প্রতিপক্ষদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক প্রতিপক্ষদের পলিসি নিয়ে বিতর্কের আহ্বান। অনুষ্ঠান আয়োজনে আগ্রহী ডাকসু, জানালেন ভিপি। এখন থেকে কম্পিউটারের কোনো সমস্যা একটা অন্ধকার সময় পার করেছে গত ৫৪ বছর। এই দেশটাকে নতুন আলোর দিকে নিতে হলে একদল নতুন মানুষের এবং যারা আলোর পথে হাঁটছেন সেই সব মানুষের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। বাহিনী আমাদের গর্বিত একটি প্রতিষ্ঠান বা সংস্থার নাম। বিগত সময়ে এই বাহিনীটি যথেষ্ট দুর্নাম কামিয়েছে। রাষ্ট্রীয় বাহিনী হিসেবে এই বাহিনীটিকে আমরা দায়মুক্তি দিতে পারি না। আবার এই বাহিনীর সব অফিসার বা সব সদস্য খারাপ ছিল না। কিছু উচ্চাকাঙ্ক্ষী কারাপ্টেড দলবাজ ব্যক্তির জন্য পুরো সেনাবাহিনী দুর্নাম ঘাড়ে নিতে পারে। রঙ্গরস চলছে, সেই রঙ্গরসের একটি উল্লেখযোগ্য অধ্যায় নিয়ে কথা বলব, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা জানেন যে এনসিপির একজন নেতা আছেন, নাম নাসিরউদ্দিন পাটোয়ারি। ভীষণ রকম টান পিকে, একেবারে ঠোঁট কাটা, যা মুখে আসে তাই বলে ফেলেন। সবাই তাকে নিয়ে সমালোচনা করে, আমার কিন্তু ভালোই লাগে। তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতা প্রমাণিত হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আক্রমণ করেছেন। তারেক রহমান সাহেব, সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব, এখন মির্জা আব্বাসের পেছনে তিনি লেগেছেন। কিন্তু কক্সবাজারের হোটেল মোটেল জোনের যত প্লট আছে, বরাদ্দ দেওয়া, মালিকানা পরিবর্তন, সেখানে হোটেল করা এবং নিজে সেগুলোর মালিকানা হয়েছেন, এবং এগুলো নিয়ে বিএনপি জমানায় অভিযোগ ছিল শত শত কোটি টাকা। আর এখন সেই অভিযোগ হাজার হাজার কোটি টাকার। এখন ওই প্লটগুলো সব হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। মানে লাবণী পয়েন্ট থেকে শুরু করে যে সাইমন বিচ, এই হোটেল পর্যন্ত একেবারে বিচের পাশে যে প্লটগুলো দেওয়া হয়েছে, তারপরে আরেকটি সারিতে প্লট দেওয়া হয়েছে, তারপর আরেকটি, টোটাল 4টি সারিতে এক একজনের 1 একর, 2 একর, 3 একর করে প্লট দেওয়া হয়েছে। এখন সেই প্লটগুলো 1 একর মানে 300%। 1% জমির দাম 4-5 কোটি টাকা। 1% জমির দাম।
তো এই প্লটগুলো বরাদ্দ দেওয়া থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু এই সালাউদ্দিন সাহেব যখন যোগাযোগ মন্ত্রী ছিলেন তখন এই কাজগুলো হয়েছে। তো বুঝেন তার বদনাম কোন পর্যায়ে। এরপর এখান থেকে বের হয়ে আপনি চলে যান একেবারে মেরিন ড্রাইভ হয়ে ওই যে টেকনাফ পর্যন্ত। ওখানে যত কমার্শিয়াল প্লট হয়েছে, দুই পাশে যত খাস জমি আছে, বন বিভাগের জমি আছে, সব কিছুর জন্য সালাউদ্দিন সাহেবকে দায়ী করে তার প্রতিপক্ষ দুর্নাম বদনাম রটিয়ে দিয়েছে। এরপরে তিনি ভারতে যখন গেলেন, তারপর জুলুম হলো, অত্যাচার হলো, তখন ওই বদনামগুলো ছিল না, মানে ধামাচাপা ছিল। তো তিনি যখন ফিরে এলেন, এখন প্রশ্ন করা হচ্ছে তিনি কিভাবে ছিলেন, এত টাকা কোথায় পেলেন। আর আসার পরে এসালামের সাথে তার সম্পর্ক, তারপর কক্সবাজার, রুখিয়া, টেকনাফ, তার যে পেকুয়া, এটা থেকে শুরু করে চট্টগ্রামের দক্ষিণ উত্তরের রাজনীতি সব মিলিয়ে এখানে যত ব্যবসা বাণিজ্য, এসালম এবং কক্সবাজারের চোরাচালানি, অস্ত্র চালানি, রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে যা কিছু 10-12 জনে আওয়ামী লীগ আমলে লুটপাট করতো, এটার একক গডফাদার নাকি জনাব সালাউদ্দিন সাহেব। এরকম অনেকে যখন অভিযোগ তুলছে, তখন সালাউদ্দিন সাহেবকে নিয়ে বাংলাদেশে যদি কেউ প্রশ্ন করে থাকে, নাসিরউদ্দিন পাটোয়ারি করেছে। আর এই এত বড় একটা অভিযোগকে সালাউদ্দিন সাহেব পলিটিক্যালি অসাধারণ সুন্দরভাবে প্রতিহত করেছেন। তিনি কোনো কথা বলেননি। তিনি বলেছেন তারা বয়সে অল্প, তরুণ, এখন অনেক কিছু আছে। তিনি আমাকে অসম্মান করেছেন, তিনি আমার এলাকার মেহমান, আমি তো সেটা করতে পারিনি। তিনি যখন বরং আমার এলাকাতে যাবেন, তার নিরাপত্তা আমি বিধান করব। ফলে পাটোয়ারি কিন্তু চুপ হয়ে গেছে, সালাউদ্দিন সাহেবকে নিয়ে আর কোনো কথাবার্তা বলেনি। এখন তিনি যেভাবে পারছেন সেইভাবে মির্জা আব্বাসকে রাগান্বিত করছেন। মির্জা আব্বাস কি? সবাই বলে যে মির্জা আব্বাস ওখানে ওই তার বাবা পিয়ন ছিল, দপ্তরে ছিল। মির্জা আব্বাস বলেন বা তার লোকজন বলে যে না, তারা ওখানকার জমিদার। শাহজাহানপুর, উত্তর শাহজাহানপুর এই এলাকাতে যত আত্মীয় স্বজন তাদের রয়েছেন, কারো 2 কাঠা, 5 কাঠা, 10 কাঠা, 20 কাঠা, 1 বিঘা। একটা সময় তো আসলে এটা শাহজাহানপুর এই পুরো এলাকাটা, আমি ঢাকা শহরে যখন এসেছি তখন দেখি এলাকার জমি মানে বাসাবো ওই রাস্তাটা হয়নি। আমি যখন আসছি তখন শাহজাহানপুরের ওই যে আইডিয়াল স্কুল ওই পর্যন্ত, আর ওই কলোনির ওপারে রেলগেটের ওপারে যে শহর খিলগা নামক যে এলাকাটা তখন তৈরি হয়। আর ওই যে রাস্তাটি মানে যেটা একেবারে খিলগা রেলগেট থেকে শুরু করে সায়দাবাদ পর্যন্ত এই রাস্তাটি তৈরি হয়। মানে এর সাথে এই সময়টিতে সেই ধরনের প্রশ্ন করা মানেই গণতন্ত্রের উপর চপেটাঘাত। এই ধরনের প্রশ্ন করা মানেই নির্বাচনের আয়োজন করছেন তাদেরকে অবমাননা করা। সরকার চাচ্ছেন যে এই ধরনের আলোচনা না হোক, কারণ সরকার এবার যে ইলেকশন করতে যাচ্ছে সেই ইলেকশনের ধরন এবং প্রকৃতি এই পৃথিবীতে ব্যতিক্রম ঘটনা। সারা পৃথিবী চমকিত হবে। এর কারণ হলো একই সঙ্গে জাতীয় নির্বাচন, একই সঙ্গে গণভোট, এবং সেই গণভোটের মাধ্যমে মানে দুটো ভোট হবে, গণভোট আর হলো জাতীয় নির্বাচন। আর গণভোটের মাধ্যমে 3টি বিষয় এখানে বাস্তবায়িত হবেন। তারা 100 ক্ষমতার অধিকারী হবেন। যিনি প্রধানমন্ত্রী হবেন সেই প্রধানমন্ত্রীর ক্ষমতা এতটা শর্ত সাপেক্ষ হয়ে পড়বে যে প্রধানমন্ত্রী বিরোধী দলকে অ্যাভয়েড করে, রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করে কোনো কাজই করতে পারবেন না। পার্লামেন্ট এমনভাবে গঠিত হতে যাচ্ছে মনে হবে যে একটা ঝুলন্ত পার্লামেন্ট। এখানে ব্রুট মেজরিটি নিয়েও যদি বিএনপি 280টা সিটও পায়, তবুও তারা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তো এই সকল বিষয় আবার যেটা হচ্ছে যে আর্টিকেল 70 অনুযায়ী সংসদ সদস্যদের উপরে দলের যে কর্তৃত্ব থাকে এটিও এবার মারাত্মকভাবে রহিত হবে। ফলে সংসদে হাউকাউ, সংসদ সদস্যদের দল পরিবর্তন, এগুলো নিয়ে পাকিস্তানে যা কিছু হয়েছে বা হচ্ছে ঠিক ওইরকম একটা অনুরূপ একটি অবস্থা বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে। আর এটা রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ, এই মুহূর্তে যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, নিজেদেরকে গণতান্ত্রিক শক্তি বলে ভাবেন, বিশেষ করে বিএনপি, তাদের জন্য এটি গলার কাটা, মিস্ত্রির ছুরি। তারা না যেতে পারছেন ডান দিকে, না যেতে পারছেন বাম দিকে। এই মুহূর্তে নির্বাচনে তারা যেভাবে তোড়জোড় করছেন, এই নির্বাচন যদি হয়ে যায় আর সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো তাদের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য মাস্টার প্ল্যান নিয়েছে, সেই বিষয়গুলো যদি তারা বাস্তবায়ন করে, তাহলে ওই যে শেখ হাসিনার জামাতে বিএনপি যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাও তাদের থাকবে না। 2 নম্বর হলো যে এই কর্মের জন্য সবাই তখন জনাব তারেক রহমান সাহেবকে দায়ী করবে যে তিনি
ভারতের সাথে সমঝোতা করে, আমেরিকার সাথে সমঝোতা করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা করে সংসদীয় গণতন্ত্রের কবর রচনা করার জন্য এবং সংবিধানকে মানে সংবিধানের 12টা বাজানোর জন্য। এবং আলিরিয়া যে সংবিধান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই যে সংবিধান, কিংবা ধরুন হাসনাত আবদুল্লাহ সার্জিসদের সে জুলাই সনদ, নাহিদদের জুলাই সনদ, এইগুলোকে রাবার স্ট্যাম্প করার জন্য মূলত তারেক রহমান সাহেব এসেছেন একটা মিশন করার জন্য। আর এই মিশন বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবারিত যে সুযোগ সুবিধা এখন দেওয়া হচ্ছে সেগুলো আগামীতে তার জন্য বুমেরাং হবে। এটা বিএনপির যারা লোকজন আছেন তারা বুঝতে পারেন। এবং সারা বাংলাদেশে বিএনপির যে অবস্থা হবে সেই অবস্থা হবে পরিবর্তিত জায়গাতে বিএনপিকে সবাই বেঈমান, বিশ্বাসঘাতক, মুনাফিক মনে করতে পারে। গোপন শুল্ক চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ও উদ্বেগ, এই রিপোর্টটা ইত্তেফাকে ছাপানো হয়েছে, ইত্তেফাকের শিরোনাম এটা। প্রসঙ্গটা হলো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খোলসের সম্প্রতি আমেরিকা থেকে এসছেন, কিছু একটা করে আসছেন, দাবি করতেছেন। সার কথা হলো যে আমাদের উপরে ট্যাক্স ধরা আছে, যাচ্ছে তাই রকম ভাবে ছিল 15%, এটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে বোধহয় 37 কিংবা তারও বেশি। তো সম্প্রতি তারা এটা নিয়ে একটা নতুন নেগোসিয়েশন করে আসছেন বলে তারা মনে করেন। এখন সেটা নিয়ে ইলেকশনের 3 দিন আগে, এটা চুক্তি এখনো হয় নাই, কথাবার্তা হয়েছে বলে দাবি করছেন, সেটা নিয়ে ইলেকশনের 3 দিন আগে ফার্দার আলোচনা এবং ফাইনালাইজ হবে। প্রশ্ন উঠেছে যে ইলেকশনের 3 দিন আগে এত বড় একটা সিরিয়াস বিষয় নিয়ে ওনারা চুক্তি করতে যাচ্ছেন কেন? 3 দিন পরে যেহেতু নির্বাচিত সরকার তৈরি হবে। প্রশ্ন অনেকগুলা। 3 দিনের জায়গায় এটা 7 দিন 10 দিন পিছিয়ে দিলে এমন কিছু অসুবিধা হতো না, যদি আর্গুমেন্টটা ধরি আর কি, যে আসলে কেন আমাকে 3 দিন আগে নির্বাচিত সরকার যেখানে হচ্ছে তার আগেই আমাকে এটা নিয়ে একদম এত উঠে পড়ে লাগতে হবে। বাড়ি নেওয়া হচ্ছে যার বিনিময়ে এটা ভয়াবহ। যেমন মনে করেন যে আমাদেরকে $1 বিলিয়ন সয়াবিন তেল কিনতে হবে। কেন? এই সয়াবিন তেল যদি খাদ্যযোগ্য হতো, অর্থাৎ প্রাকৃতিক সয়াবিন হতো, একটা কথা ছিল না, এটা জিএম মানে জেনেটিক্যালি মডিফাইড খাদ্য মানুষের শরীরের জন্য উপযোগী কিনা তা নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা কোথাও দুনিয়া আজ পর্যন্ত হয় নাই। ফলে জেনেটিক্যালি মডিফাইড আমেরিকান সয়াবিনের তেল আমরা খাবো কেন? এর কোনো উত্তর নেই। তুলনামূলকভাবে আমাদের এখানে যেটা সবচেয়ে বেশি চলে সেটা হলো মালয়েশিয়া পাম অয়েল। অন্তত এই অভিযোগটা নাই যে এটা জেনেটিক্যালি মডিফাইড। পাম অয়েল নিয়ে তারা অনেক করেছে, গবেষণা করে জিনিসটা বের করে নিয়ে এসছে। তুলনামূলকভাবে সয়াবিনের চেয়ে সেটা পাতলা বা হালকা। আল জাজিরা বাংলাদেশের ব্যাপারে অতটা ইতিবাচক নয়। ইন জেনারেল অ্যাজ এ হোল, মানে এখানে যেভাবে সন্ত্রাসবাদ হচ্ছে, এখানে যেভাবে ইসলামাইজেশন হচ্ছে, এখানে যেভাবে রাজনীতির নামে দুর্বৃত্তপনা হচ্ছে, এখানে যেভাবে রাজনীতির মধ্যে মিলিটারি ব্যুরোক্রেসি ঢুকে গিয়েছে, এটা আল জাজিরার যে এডিটোরিয়াল টিম, আমার সাংবাদিকতার যতটুকু অভিজ্ঞতা, তারা নীতিগতভাবে অ্যাজ এ হোল এই সমাজটাকে একটি নষ্ট, পচা, অপদার্থ এবং এই সমাজে ভালো কিছু গড়ে ওঠার সম্ভাবনা, এরকম একটা মন মানসিকতা তারা ধারণ করেন। ফলে কি হলো, সেই শেখ হাসিনার জমানা থেকেই আমাদের রাজনীতির যে পচা, দুর্গন্ধ যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো তারা বারবার লাইমলাইটে নিয়ে আসতে চেয়েছেন। আমাদের রাজনীতির, অর্থনীতির, দেশের মানুষের চিন্তা চেতনা এবং ধর্মবর্ণের যে ঐতিহ্যগত ভালো দিক রয়েছে, সেটি আল জাজিরা, বিবিসি, সিএনএন বা পশ্চিমা গণমাধ্যম এর দৃষ্টিতে কখনোই পড়েনি। তো সেক্ষেত্রে আমাদের যারা রাজনীতিবিদ রয়েছেন তারা কোনো সুকর্ম করার আগে, ভালো কিছু করার আগে এই ধরনের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দেওয়াটা তাদের জন্য একটা বিরাট ঝুঁকিপূর্ণ বিষয়। 2 নম্বর হলো যে ধরনের গণমাধ্যম বা এই ধরনের গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন এবং কখনোই বাংলাদেশের কোনো ইতিবাচক বিষয় নিয়ে তারা
লাইমলাইটে কোনো প্রতিবেদন তৈরি করেনি, তারা ব্র্যান্ডিং করেনি। সেই ধরনের গণমাধ্যমে গিয়ে উপযাচক হয়ে বা সেই ধরনের গণমাধ্যম যদি উপযাচক হয়ে আপনার সাক্ষাৎকার নিতে আসে, সেই ফাঁদে পা দেওয়াটাই আত্মঘাতী। এখন জয়ের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে। আপনি স্পষ্ট লক্ষ্য করবেন যে এখানে জয়কে টার্গেট করেই এই কাজগুলো করা হয়েছে। কিন্তু যেহেতু আওয়ামী লীগ এখন ব্যাক ফুটেছে, জয়ের এই সাক্ষাৎকারটি যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকত, সাক্ষাৎকার তখন যদি প্রচারিত এবং একই কন্টেন্ট, পুরোটাই আওয়ামী লীগের বিরুদ্ধে যেত। তো যেহেতু জয় নির্বাসিত, তার রাজনৈতিক দল ক্ষমতা নেই, ফলে তাদেরকে নিয়ে মানুষের যে অ্যাটেনশন, সেই অ্যাটেনশনটা অনেকটা ইতিবাচক, মানুষ সহানুভূতিশীল। দ্বিতীয়ত, গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড, তারপর বিএনপির কর্মকাণ্ড, জামাতের কর্মকাণ্ড, তার দ্বারা যারা ভীষণ রকম অসন্তুষ্ট, সেই অসন্তুষ্ট মানুষগুলো জয়ের এই সাক্ষাৎকারের ইতিবাচক দিকগুলো খোঁজার চেষ্টা করেছে। দিকটি রয়েছে, এটি জামাত বা বিএনপি অনুধাবন করতে পারেনি। তারা শুধু একটা জিনিস দেখেছে যে কেন আল জাজিরার সঙ্গে জয়ের সাক্ষাৎকার হলো, কাজে আমাকে দিতে হবে। কেন আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার হলো, কাজে আমাকে আল জাজিরা না হলেও টাইম ম্যাগাজিনে দিতে হবে, আল জাজিরার চেয়ে বড় সংগঠনে দিতে হবে। এবং সেটা দিয়ে যেভাবে তারেক রহমান সাহেব ধরা খেয়েছেন, একইভাবে জামাতের আমিরও ধরা খেয়েছেন। এখন জামাতের যারা লোকজন, তারা খুব ফ্লুয়েন্টলি বলতে পারে যে না, ভালো কথা, জামাতের আমির ইংরেজি বলেছেন, জামাতের যে কথা স্পষ্টভাবে তিনি বলেছেন, সবকিছু ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে যেহেতু জামাত এখন লাইমলাইটে আছে, যে বিষয়গুলো খুব সুকৌশলে আল জাজিরা নিয়ে এসেছে, সেই বিষয়গুলো আল জাজিরা শতভাগ সফল, আর জামাত এই বিষয়গুলো আসলে অ্যাভয়েড করতে পারেনি, আর অ্যাভয়েড করা সম্ভবও নয়। যেমন ধরুন নারী নেতৃত্ব নিয়ে, তখন যদি সেই আমি খুব তাড়াহুড়ো করে একটা নতুন সংসদ সদস্য হয়েছি, পার্লামেন্টে বলতে গেলে ওটা বোধহয় প্রথম বক্তব্য। নির্বাচনের বলতে গেলে আর মাত্র 10-11 দিন, এবং প্রচারণা তো শেষ হয়ে যাবে একদিন আগেই, সেই হিসেবে 10 দিন ধরতে পারেন। এখন নানা ধরনের প্রতিশ্রুতি আগে চলেছে, যেটা আগে মনে করেন প্রতিপক্ষের ব্যাপারে নানা ধরনের অনুযোগ হয়েছে, প্রতিপক্ষের বিরুদ্ধে নানা ধরনের গালিগালাজও মৃদুভাবে হয়েছে, আমরা দেখেছি। এবং নিজেরা কি কি করতে পারবেন সেটা বলা হয়েছে, বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে, অলৌকিক নানা ধরনের প্রলোভন দেখানো হয়েছে, আমরা এগুলো দেখেছি। প্রলোভনগুলি দেখানো, দেখুন এটুকু শুনলেই কিন্তু আপনি বিস্মিত হয়ে যাবেন, সবার জন্য ইন্টারনেট ফ্রি, এটা তো একটু অনেক অন্যরকম লাগে কিন্তু। কারণ দেখেন, এই যে আমরা আমাকে অনেকে ফোন দেয় কিভাবে, গ্রামের থেকে ফোন আসে, ওরা ওই আপনার এমবি কিনে আমার বক্তব্য শুনে আমাকে একজন বলেছিল যে বৃষ্টির দিনেও ঘরে বসে আসে, দেখি যে আমার মোবাইলে এমবি নাই, তারপরে আমি দোকানে গিয়ে আবার এমবি কিনে নিয়ে এসে মোবাইলে আমার কন্টেন্ট শুনেছেন, এটা বলেছিলেন আমাকে। তো ওই এমবি কিনে একটা কন্টেন্টের জন্য এমবি কিনে, ইউটিউব দেখার জন্য এমবি কিনে তারা কিন্তু আমাদের দেখে। তো তাদের এই এমবি আর কিনতে হবে না এখন থেকে। যদি বিএনপি ক্ষমতায় আসে, সব ইন্টারনেট উনি ফ্রি করে দিবেন। তারপর আবার পরে আমি ভাবলাম আসলে কি সবাইকে বলেছেন নাকি কোনো জায়গায় বলেছেন। আমি আবার আরেকটু পড়লাম মানে আরো কি বলেছেন সেটা শুনলাম আর কি, যেটা আমি লিখে আপনাদের পড়ে শোনাচ্ছি। তারপর বলেছেন যে বিএনপি ইনশাল্লাহ সরকার পরিচালনায় আসলে বাংলাদেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেল স্টেশন এবং এয়ারপোর্ট সহ যেসব জনবহুল স্থান রয়েছে সেগুলোকে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার ভিতর আনতে চাইবে। আসেন এই বাক্যটা একটু আগে বিশ্লেষণ করি, তারপরে আমরা পরের বাক্যে যাব। এখানে যেটা বলেছেন যে এগুলোতে বিশ্ববিদ্যালয়, কলেজ এগুলো থাকবে, গ্রামীণ ডিজিটাল সেন্টার কি আমি যাই না, ওটাই থাকবে, হাসপাতালে থাকবে, রেল স্টেশনে থাকবে, এয়ারপোর্টে থাকবে, ঠিক আছে। তারপরে বলছেন যেসব জনবহুল স্থান রয়েছে, জনবহুল স্থান কোনগুলো? জনবহুল স্থান হাট,